শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হসপিটাল। দর্শক, আমাদের অনেকের পরিবারেই এখন দেখছি হার্টের নানান অসুখ বিসুখ হয় এবং কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো রিং পরানো বা সার্জারির সিদ্ধান্তের প্রয়োজন হয়। হৃদরোগের ক্ষেত্রে কখন রিং পরানোর সিদ্ধান্ত নেব, কখন সার্জারির প্রসঙ্গ, এ নিয়ে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করে এবং পরিবারকে কখনো কখনো কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে হয়। আজকে আমরা সহজ করার চেষ্টা করব। আমাদের মাঝে দুজন বিশেষজ্ঞ উপস্থিত আছেন, তাদের সাথে আলাপচারিতা আমরা বুঝব হৃদরোগের ক্ষেত্রে কখন রিং পরানো এবং কখন সার্জারির সিদ্ধান্ত। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মাশরাফি আহমেদ। তিনি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ক্লিনিক্যাল সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, বে স্টেট, ইউএসএ। ডক্টর মাশরাফি, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, কনসালটেন্ট ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, কেপিজে স্পেশালাইজড হসপিটাল, কাশিমপুর, গাজীপুর। ডক্টর আরিফ, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতে ডক্টর মাশরাফি আহমেদ একটু আলাদা করে আপনাকে স্বাগত জানাই। যুক্তরাষ্ট্রে আছেন কিন্তু দেশের সাথে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছেন, বিশেষ করে আমাদের প্ল্যানেটারি হেলথ একাডেমি তার মাধ্যমে বাংলাদেশের কার্ডিওলজি যারা আছেন সেই কমিউনিটিতে ভীষণভাবে যুক্ত। আপনাকে আলাদা করে আমরা আবার একটু স্বাগত জানাচ্ছি এবং প্রথম একটু জানতেও চাইবো যে এই যে বিদেশে আছেন, বাংলাদেশের সাথে কিভাবে যুক্ত আছেন এবং এই যে পারস্পরিক সমন্বয়গুলো হচ্ছে সেই বিষয়টা। তো আমরা ওই প্রসঙ্গে একটু যাওয়ার আগে আজকে আমাদের যে মূল আয়োজন, সেখানে আমরা শুরুতে আমরা বলেছি যে হৃদরোগের যে প্রবণতা সেটি কিন্তু পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশে ঊর্ধ্বমুখী এবং হার্ট অ্যাটাক বলি, হার্টের ব্লক বলি, এই ইস্যুগুলো নানানভাবে আমাদের বিভিন্ন পরিবারকে প্রভাবিত করছে, আঘাত করছে। আমরা এই যে হার্টের ব্লক অথবা হার্টের অ্যাটাক, এই যে শব্দগুলো, সাউন্ড বাইট, এগুলো যদি শুরুতে একটু এক্সপ্লেইন করেন যে কী কী সাধারণ অসুখ বিসুখ আমাদের হৃদযন্ত্রে হয় এবং সেগুলো আসলে কি অর্থ বহন করে। ধন্যবাদ। হার্ট অ্যাটাক এবং ব্লক এগুলোর সবগুলোরই একটাই আসলে অর্থ, সেটা হচ্ছে আমাদের হার্টের ধমনীতে ধীরে ধীরে প্ল্যাক বিল্ড আপ হচ্ছে, অর্থাৎ কোলেস্টেরল বা ফ্যাট এই ধরনের জিনিস জমে জমে ব্লাড ভেসেলগুলোর ভিতর দিয়ে যে রক্ত চলাচলের স্বাভাবিক গতি, সেই গতিকে কিছুটা হলেও প্রভাবিত করছে। এটি বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন মানুষের হতে পারে এবং তাদের যদি অন্যান্য কিছু অসুখ বিসুখ থাকে, যেমন মনে করেন ডায়াবেটিস অথবা কিডনি ডিজিজ, ধূমপান এবং জীবনযাপনের অভ্যাসের মধ্যে যদি প্রতিদিন হাঁটাচলা না করা, ব্যায়াম না করা এগুলো থাকে, তাহলে তাদের এগুলো বেশি হয়। তো সেই ব্লকগুলো আসলে কতটুকু প্রভাব ফেলছে ব্লাড ভেসেলের ভিতরে দিয়ে রক্ত প্রবাহে, সেটার উপরেই ডিপেন্ড করে এর সিভিয়ারিটি। আচ্ছা, তো যদি হঠাৎ করেই রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সেটাকে বলে অ্যাকিউট হার্ট অ্যাটাক, অর্থাৎ হঠাৎ করেই বুকে প্রচণ্ড ব্যথা শুরু এবং সেখান থেকে অন্যান্য ইস্যু। আর মাঝে মাঝে হঠাৎ করে একটু একটু বুকে ব্যথা হয়, কিন্তু আবার দেখা যায় যে ব্যথা নিজে নিজেই চলে যায়। এটি আসলে আপনার মিন করছে যে হার্টের মধ্যে ব্লক তৈরি হয়েছে, কিন্তু সেটি এখনো সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়নি, রক্ত চলাচল এখনো কিছু কিছু চলছে, এখনো কিছু কিছু আছে। সেই সময়টাই আসলে জরুরি যে কিভাবে এই জিনিসটাকে সঠিকভাবে আবার পুরোপুরি চালু করা, অথবা ওষুধ খেয়ে কিভাবে এটাকে কমানো বা বাড়ানো যায়, কিভাবে সিমটম ফ্রি থাকা যায়, এই জিনিসটা। আচ্ছা, সেটা হচ্ছে ক্রনিক হার্ট ডিজিজ। আচ্ছা, তাহলে দুটো আলাদা বিষয় আমরা একটু দেখতে পাচ্ছি। ক্রনিক হার্ট ডিজিজের ভেতরে ব্লকের প্রসঙ্গটা আসে এবং ব্লকটা পুরোপুরি ব্লক হয়ে গেলে যখন হার্ট রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময়টা হার্ট অ্যাটাক হচ্ছে, সেটাকেই হার্ট অ্যাটাক। আমরা হার্ট অ্যাটাকের ব্যবস্থাপনা আলাদা করে আবার একটু যাব আলোচনায়। ডক্টর আরিফ, যদি আমরা এই প্রসঙ্গদের আসি, এই যে হার্টের ব্লক হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে, এই বিষয়টার কিছুটা তো উপসর্গ ডক্টর মাশরাফি বলেছেন, এর বাইরে যদি শুধু আলাদা করে একটু বলেন যে কি কি আর অন্যান্য প্রসঙ্গ আছে যেটা দেখে একজন মানুষ বুঝতে পারবে যে তার আসলে হার্টে ব্লক হচ্ছে অথবা তার আসলে হার্টটা আস্তে আস্তে আগের তুলনায় কম কাজ করা শুরু করেছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এখন যেরকম জীবন ব্যবস্থা, আমরা বাংলাদেশে যে ধরনের লাইফ লিড করছি, সেটা আসলে সবাই এই হার্ট ডিজিজ ডেভেলপ করার একটা প্রি রিকুইজিট আমরা ক্যারি করে চলছি। এবং আমি একটু প্রাসঙ্গিকভাবে বলি, আমাদের যে কোভিডের একটা ওয়েভ গিয়েছিল, ওই সময় কিন্তু WHO-র যে চিফ, ওনারা কিন্তু বলেছিলেন যে
কোভিড চলে যাচ্ছে, বাট সামনে কমিউনিকেবল ডিজিজের ওয়েভ আসতেছে এবং তার মধ্যে হার্ট ডিজিজের কথা কিন্তু বলেছিলেন। আসলেই কিন্তু তাই, কোভিডের পরে কিন্তু আমাদের আসলে হার্ট ডিজিজ বাংলাদেশে আমি বলবো অনেক বেড়ে গেছে। আমরা প্রকৃতপক্ষে রোগী আসলে অনেক বেশি পাচ্ছি। এটার কারণ কি? কারণ হচ্ছে যেটা ডক্টর মাশরাফি বললেন যে ধূমপান বা ডায়াবেটিস বা কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, এই যে রিস্ক ফ্যাক্টরসগুলো, এগুলো কিন্তু দিনকে দিন আমাদের বেড়েই যাচ্ছে এবং এগুলো আমরা আসলে অতটা সচেতনভাবে ডিল করতে পারছি না। যখন সচেতনভাবে ডিল করতে পারছি না, তখনই সে হার্ট ডিজিজকে ডেকে আনছে এবং ডেকে আনাটা দেখা যাচ্ছে এখন খুবই কম বয়সীদেরই কম এটা হয়ে বয়সীদেরও যাচ্ছে। হচ্ছে, জি। ইভেন ইউনিভার্সিটিতে মাত্র ঢুকেছে, হ্যাঁ, এই ধরনের ছেলেপুলেরাও অনেক সময় হার্ট অ্যাটাক নিয়ে চলে আসছে, যেটা আমরা বিশ্বাস করতে পারছি না। বাট ঘটনাটা কি, তাদের দেখা যাচ্ছে তারা বেশিরভাগই সেডেন্টারি লাইফস্টাইল, মানে সারাদিন বসে থাকে, এই যে কম্পিউটার এবং স্ক্রিন এগুলোতে তারা আবদ্ধ, তারা পড়ালেখা করছে আর টিভি স্ক্রিন এগুলোর মধ্যেই আছে। কোনো হেলদি লাইফস্টাইল আসলে নাই। আমরা একটু খেলাধুলা করব, হাঁটাচলা করব, দৌড়াদৌড়ি করব, এই ধরনের অপশনগুলো দিনকে দিন আমাদের দেশে কমে যাচ্ছে। এর পাশাপাশি স্মোকিং অ্যাড হয়েছে, হ্যাঁ, এর পাশাপাশি আপনার অনেকের অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। বাট ডায়াবেটিসটাকে যে একেবারে স্ট্রিক্ট কন্ট্রোল করা লাগে, এই জিনিসটা আমরা এখনও সামাজিকভাবে মানে গড়ে তুলতে পারিনি, এই মানে সচেতনতাটা। তো অ্যাজ এ রেজাল্ট এগুলোই ধীরে ধীরে এই হার্ট অ্যাটাককে বা হার্টের ক্রনিক সিনড্রোমকে সে ডেকে নিয়ে আসতেছে। এবং এটা আপনার বোঝার উপায়টা আসলে কি, মানে আসলে এটা সাডেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো সিমটম আসে, যেমন ধরেন কেউ হাঁটা চলা শুরু করতে গেলে বা কোনো একটা ওয়ার্কলোড দিতে গেলে তখন সে একটু বুকে চাপ বা একটু ভার বা একটু অস্বস্তি অনুভব করে এবং পরবর্তীতে আবার সে যদি একটু রেস্ট নেয় জিনিসটা রিলিভড হয়ে যায়। অনেকে সিঁড়ি বেয়ে কয়েকতলা উঠতে গেলে তখন এইটা ফিল করে, অনেকে আছে ওভারব্রিজ দিয়ে পার হতে গেলে এটা ফিল করে। মানে আমি আমার রোগীদের প্র্যাকটিক্যাল কথা বলছি আর কি। তখন তারা এসে যখন এটা আমাকে বলে, আমি তখন সেফটির স্বার্থে আমি তাকে দ্রুতই আমাদের ইসকেমিক লাইন যে ইনভেস্টিগেশনগুলো আছে ওগুলো করে আগে এক্সক্লুড করি, কারণ এটা অনেক মাইনর সিমটম নিয়েও আসতে পারে, বাট মেজর একটা ডিজাস্টার ওয়েট করছে তার জন্য। তো সেটার জন্য তো আমরা অপেক্ষা করতে পারি না। সেটাই। তাহলে একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটু ভারী কাজ করছে, হয়তো একটু দ্রুত হাঁটছে, সেই সময়টা সে বুকে চাপ অনুভব করছে, জি। আবার দাঁড়ালে এটা চলে যাচ্ছে, এটা একটা বড় লক্ষণ আসলে যে আমার হার্টটা ঠিকমতো কাজ করছে না। এটি এর বাইরে আর কোনো কিছু যেটা হয়তো হয়তো একটু এক্সেপশনাল বা রেয়ার, কিন্তু তারপরে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়, এরকম কি কিছু ডক্টর মাশরাফি বা ডক্টর আরিফ যদি? তাহলে আপনি চিন্তা করেন যে হার্টের মধ্যে ব্লাড ভেসেলগুলো ব্লকড, তার মানে হার্টের মাসেলগুলো আসলে ব্লাড পাচ্ছে না। তো আমাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার, হার্টের মাসেলের দরকার রক্ত। যদি রক্ত নালি দিয়ে চলাচল না করে তাহলে হার্ট মাসেলগুলো আস্তে আস্তে উইক হয়ে যাবে, যেটাকে আমরা বলি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বা সোজা বাংলায় হার্ট ফেলিওর। তো অনেক সময় দেখা যায় যে এই সিমটমগুলো হয়তো অজ্ঞতার কারণে অথবা খুব ভালোভাবে কখনো বুঝতে পারেনি, কিন্তু হার্ট আসলে দুর্বল হয়ে গেছে। সো হার্ট যদি দুর্বল হয়, অর্থাৎ হার্ট ফেলিওর যদি কারো ডেভেলপ করে, তখন কি হয়, হয় পায়ে পানি আসে, না হয় শ্বাসকষ্ট হয়, সোজা হয়ে বিছানায় ঘুমানো যায় না, দেখা যায় যে 2-3টে বালিশ লাগে। এরকম বিভিন্ন কিছু সিমটম যেটা আসলে ইন্ডিকেট করে হার্ট ফেলিওর ডেভেলপ করছে। এবং হার্ট ফেলিওরের একটা অন্যতম বড় কারণ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট ডিজিজ। আচ্ছা, তাহলে এটি আরও একটা বিষয় যেটা যুক্ত হলো। এবার আমরা একটু আমাদের মূল যে আলোচনাটা সেখানে আসি, যে যখন হার্টে এরকম ব্লক তৈরি হয়, এটা এখন যেটা ডক্টর আরিফ বললেন যে খুব অ্যালার্মিং বিষয় হচ্ছে আমাদের অনেক ইয়াং জনগোষ্ঠী কিন্তু এর ভিতরে এখন চলে এসছে। তো যখন এটা আসে যে হার্টে ব্লক ধরা পড়েছে, প্রথম কথা হলো যে হার্টে যে ব্লকটা আছে এটা কিভাবে বোঝা যাবে, এটা প্রথমে আমরা একটু জেনে নিই যে কি কি ইনভেস্টিগেশন আছে, পরীক্ষা নিরীক্ষা আছে যেটা দেখে বোঝা যায় যে হার্টে ব্লক। এবং যখন বলে যে 90%, 95% বা 30%, এ দ্বারা আসলে কি বোঝা যায়? আচ্ছা, হার্টের আর্টারি ব্লক বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে আপনার সিমটমটা কি হচ্ছে। আপনি যখন যেটা আরিফ বললেন যে জোরে হাঁটছেন অথবা একটু দৌড়ানোর চেষ্টা করছেন অথবা সিঁড়ি দিয়ে উঠছেন, খুব কমন একটা জিনিস যে আমার হঠাৎ করে মনে হচ্ছে আমার বুকে একটু চাপ লাগছে, আমি হয়তো কোনো একটা শপিং সেন্টারে হাঁটছি, হঠাৎ করে মনে হচ্ছে আমি আর শ্বাস নিতে পারছি না, অথবা আমার বুকে একটা চাপ লাগছে, আমি একটু দাঁড়িয়ে থাকলাম অথবা একটু বসলাম এবং কয়েক মিনিটের মধ্যেই সিমটমটা চলে গেল। দিস ইজ দ্য ফার্স্ট অ্যালার্মিং সিমটম, যে অ্যানজাইনা, এটাকে আমরা বলছি অ্যানজাইনা হচ্ছে। তার মানে যখন আপনি কোনো একটা
কাজ করছেন, আপনার হার্ট বেশি পাম্প করার চেষ্টা করছে আপনার সারা বডিতে, তার মানে এই সময় হার্টের মাসলের ব্লাড ফ্লো আরও বেশি হওয়া দরকার, কিন্তু ব্লকের কারণে সেটা হতে পারছে না, সেখান থেকেই অ্যানজাইনা। তো এই সিমটমগুলো যদি হয়, এই সিমটমগুলো নিয়ে যখন আমাদের কাছে রুগী আসে, তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে কি আছে না আছে এবং রিস্ক ফ্যাক্টর কি আছে। তারপরে আমরা বিভিন্ন রকম টেস্ট করতে পারি। তার মধ্যে একটা খুব কমন এবং সহজ টেস্ট হচ্ছে স্ট্রেস টেস্ট। আচ্ছা, আমরা মানুষকে আসলে যেটা করি, হাঁটতে দেই একটা ট্রেডমিলের উপরে, তাকে আমরা বলি তোমরা হাঁটো, এবং তারা যখন হাঁটে তখন তাদের সিমটম কি হচ্ছে এবং একই সাথে তাদের ইসিজিতে কোনো রকম পরিবর্তন আসছে কিনা, ব্লাড প্রেশারে কোনো পরিবর্তন আসছে কিনা, এগুলো দেখে আমরা হার্ট ডিজিজটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করি। দ্যাট ইজ খুব সম্ভবত সবচেয়ে বেশি একটি বহুল ব্যবহৃত একটা আপনার কমন একটা ডায়াগনস্টিক টেস্ট আমাদের ওখানে। আচ্ছা, স্ট্রেস টেস্ট। স্ট্রেস টেস্ট। ইকোকার্ডিওগ্রাম হচ্ছে আরেকটি টেস্ট যেটি দিয়ে বোঝা যায় যে হার্টের কোনো একটি অংশ দুর্বল হয়ে যাচ্ছে কিনা। কারণ হার্টের সবখানে যদি আপনার ব্লাড ভেসেলের ব্লাড ফ্লোটা ঠিক থাকতো, তাহলে সব অংশ একই সাথে সুন্দর করে পাম্প করতো। কিন্তু যখনই দেখা যায় যে কোনো একটা দিক হয়তো ঠিকমতো পাম্প করছে না, তখনই সন্দেহ হয় নিশ্চয়ই ওইখানে কোনো একটা ব্লক আছে, যে কারণে ওইখানের মাসেলগুলো আর আগের মতো সবল নেই। সেটি হচ্ছে আরেকটি টেস্ট। তাহলে ইকো যেটা বলে, আমাদের দেশে অনেকেই শুধু এই শব্দটাই বলে যে ইকো করেছি, হার্টের ইকো করেছি, এই বিষয়টা। আরেকটা হচ্ছে স্ট্রেস টেস্ট, যেটা এই দুটো। আরেকটা বিষয় ডক্টর আরিফ, এই যে হার্টের ইসিজি, যেটা ইসিজিও কিন্তু এখন অনেক জায়গাতে করা হয়, এবং আমাদের সরকারি যেসব একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেসব সেন্টার আছে সেসব জায়গায় ইসিজি আছে, বেড সাইড ইসিজি আছে যে ক্যারি করা যায়। ইসিজি থেকে হার্টের কতখানি বোঝা যায় আসলে? অনেক সময় দেখা যায় ইসিজি নর্মাল, কিন্তু আরেকটু টেস্ট করতে গিয়ে দেখা গেল তার আসলে সমস্যা আছে। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ইসিজি, হ্যাঁ, এটা আমাদের একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এরকম একটি টেস্ট, এবং ইসিজি দিয়ে আসলে আমরা অনেক ক্লু পেতেই পারি। এটাতে ধরেন কিছু কিছু ওয়েব চেঞ্জ আসে আমাদের, হ্যাঁ, সেটা আমাদের ভাষায় আমরা এসটি ডিপ্রেশন বলি বা টি ওয়েব ইনভার্সন বলি। এগুলো যদি চলে আসে তাহলে আমরা কনফিডেন্টলি বলে দিই যে না, হার্টে ইসকেমিক হার্ট ডিজিজ ডেভেলপ করেছে বা ইসকেমিক চেঞ্জ চলে এসেছে। আবার এসটি এলিভেশন হয়, যেটা হলো অ্যাকিউট হার্ট অ্যাটাকের মানে সবচেয়ে মানে কি বলবো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তো এগুলো দেখলে আমরা বুঝতে পারি। কিন্তু হ্যাঁ, অনেক সময় ইসিজিতে কিছুই আসে না, ইসিজি অ্যাবসলিউটলি নর্মাল। তখন আমাদের আদার যে ডায়াগনস্টিক টুলস, যে দুটো মাশরাফি ভাই বললেন, একটা বললেন যে ইকোকার্ডিওগ্রাম, আর একটা হলো স্ট্রেস টেস্ট, বা আমরা আমাদের এখানে সহজে বলি ইটিটি। তো এই ইটিটি এবং এগুলো দিয়ে আমরা তখন ডায়াগনোসিস করি। তবে হ্যাঁ, এটা যদি অ্যাকিউট স্টেজ হয় সেক্ষেত্রে ইটিটিটাকে আমরা রিফ্রেইন করি, মানে আমরা ওটাকে করতে বলি না। আর অ্যাকিউট কন্ডিশনটা আমরা বুঝি কীভাবে? ওই যে রোগীর সিমটম দিয়ে। আচ্ছা, এবং রোগী এক এক জায়গায় না এক একভাবে সিমটমকে প্রকাশ করে। আপনি দেখবেন যে অনেকে বলবে যে আমার বুকে তো ব্যথা করে না, কিন্তু আমার বুক চাপ দিয়ে আসে। আমার বুকে তো ব্যথা নাই, কিন্তু আমার বুকে মনে হয় একটা পাথর চাপা দিয়ে রাখছে। হ্যাঁ, এবং লোকাল ল্যাঙ্গুয়েজেও কিছু এক্সপ্রেশন আছে। আমি বিভিন্ন জায়গায় কাজ করার সুবাদে কিছু কিছু আমি জেনেছি। অনেকে বলে যে আমার অবশ হয়ে আছে, আমার ব্যবোধ হয়ে আসে, হ্যাঁ, এরকম তারা বিভিন্নভাবে এক্সপ্রেস করে। বাট দিস ইজ নট দ্য টিপিক্যাল পেইন। মানে ওনারা যেটা বোঝাতে চাচ্ছে, এটা ব্যথা মানে বলতে একটা ব্যথা, আমরা যেটা শার্প একটা কিছু ফিল করি, এটা না। এটা একটা অবশ টাইপের একটা ভারী কিছু, কোন একটা কম্প্রেসিভ, এটাকেই তারা বোঝানোর জন্য নানানভাবে এটাকে এক্সপ্রেস করে। এবং ডক্টর মাশরাফি আরেকটা বলেন যে শ্বাস নিতে কষ্ট হয়, মনে হচ্ছে যে দমটা নিয়ে যেন আমি শেষ করতে পারছি না। তো এই ধরনের সিমটমগুলো যখন থাকবে, তখন আপনার শুধু ইসিজিতেও যদি নর্মাল চলে আসে তাতেই মানে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। তখন আমরা তাকে ইকো এবং ইটিটির দিকেই নিয়ে যাব। এবং কখনো কখনো আমরা সিটি করোনারি এনজিওগ্রামের কথাও বলে থাকি। এটা ডিপেন্ড করে আর কি সেন্টারের অ্যাভেলেবিলিটি, পেশেন্টের আন্ডারস্ট্যান্ডিং, পেশেন্টের ডিমান্ড, এগুলোর উপরে। ডক্টর মাশরাফি, কোনো কি ব্লাড টেস্ট আছে, রক্তের কোনো টেস্ট করে কি হার্টের এই বিষয়গুলো বোঝা যায়? ধরেন হার্ট অ্যাটাক হলো, সেটার জন্য কি ব্লাড টেস্ট করতে হবে, নাকি অন্য কোনো টেস্ট আছে কিনা যেগুলো আমাদেরকে ইন্ডিকেট করে? হ্যাঁ, তো প্রথমেই যেটা বলছিলাম যে হার্টের এই অ্যাটাকের ব্যাপারটা বা ব্লকের ব্যাপারটা আসলে দু ধরনের ক্লিনিক্যাল সিনারিও। একটা হচ্ছে অ্যাকিউট হার্ট অ্যাটাক, অর্থাৎ হঠাৎ করেই হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে অথবা অনেকখানি কমে গেছে, অ্যাকিউট একটা সিনারিও। সেই অ্যাকিউট সিনারিওতে যেটা আরিফ বললেন যে এসটি চেঞ্জেস ইন ইকেজি, অর্থাৎ ইকেজি করলেই আসলে বুঝে ফেলা যায় যে হার্ট অ্যাটাক হয়েছে, এবং সেটি এতই টাইম সেন্সিটিভ
যে তখন আর অন্য ব্লাড টেস্টের জন্য বসে থাকার আচ্ছা। সময় নেই আমাদের হাতে। কারণ মিনিট মিনস মাসল, এভরি মিনিট আমরা অপচয় করব, হার্টের একটা একটা করে মাসল মৃত্যুবরণ করতে থাকবে, এবং সেটা যখন হবে তখন আসলে আর রোগীর ভবিষ্যতে ভালো হার্টের কন্ডিশন ফিরে পাওয়া যাবে না। তো অ্যাকিউট হার্ট অ্যাটাকে ইকেজি ক্যান বি ডায়াগনস্টিক, শুধুমাত্র ইকেজি করেই এবং রোগীর সিমটম দেখেই বলে দেওয়া যেতে পারে যে এই মুহূর্তে আপনার হার্টে একটা অংশে ব্লাড ফ্লো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যদি ইকেজিতে সেরকম না পাওয়া যায়, কারণ এরকম অনেক সিনারিও আছে যেখানে ইকেজিতেও সেই পরিবর্তন নাও আসতে পারে, কিন্তু রোগীর যদি ক্লিনিক্যাল সিমটম সেরকম সন্দেহজনক হয়, তখন আমরা কিছু ব্লাড টেস্ট করি। স্বাভাবিকভাবেই এই ব্লাড টেস্টগুলো আমাদেরকে বলতে সাহায্য করে যে আসলেই হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। যেমন একটা টেস্ট খুব হয়তো কমনলি শুনবেন যে ট্রোপোনিন। হ্যাঁ, তো এই ট্রোপোনিন এলিভেশন এটা আসতে তো কিছু সময় লাগে, কিন্তু কখনো কখনো আসলে ওই যে ইকেজিতে যখন বোঝা যায় না, তখন ওই ব্লাড টেস্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি আসলে পেশেন্টের অ্যাকিউট কোনো হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। শুধু খেয়াল রাখা প্রয়োজন যে ক্রনিক যে হার্ট ডিজিজের কন্ডিশন আমরা বলি, সেখানে কিন্তু ট্রোপোনিন এলিভেশন নাও হতে পারে। কারণ ওই যে বললেন যে 30% না 90%, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যদি কারো হার্টের ব্লক 70% বা তার উপরে হয়ে যায়, তখন বুকে ব্যথা ডেভেলপ করতে পারে, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে সম্পূর্ণ ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেছে। তার মানে ব্লাড ফ্লো যদি সম্পূর্ণ বন্ধ না হয়, হার্ট মাসেলের অ্যাকিউট ইনজুরি যদি না হয়, ট্রোপোনিন কিন্তু স্বাভাবিকই থাকবে বা থাকতে পারে। কাজে এটাকে আসলে একটু চিন্তা করে আলাদা করে নিয়ে দেখতে হবে যে সকল ব্লাড টেস্ট বা সকল ইসিজি আসলে সবসময় আমাদেরকে সঠিক উত্তর নাও দিতে পারে। একটি বড় অংশ আমাদেরকে আসলে চিন্তা করতে হয় রোগীর সিমটম কি এবং কিভাবে সে আমাদের কাছে প্রেজেন্ট করছে। খুব কম্প্রিহেন্সিভ একটা বিষয় আর কি, তার অ্যাভেলেবল সকল ইনফরমেশন মিলে আপনার একটা সিদ্ধান্তে আসে। সেটাই। এবার আমরা একটা বড় আলোচনা একটু প্রবেশ করি ডক্টর আরিফ, যে এই যে যখন ব্লকের প্রসঙ্গ আসে, হার্টে ব্লক হলো, তখন এই প্রসঙ্গ আসে যে কখনো বলছি যে 95% 90% ব্লক করে দেখা গেল, এবং এটারও একটা প্রসঙ্গ আছে এনজিওগ্রাম যে বিষয়টা আছে। তাহলে এটা একটু বলি, যে বোঝার চেষ্টা করি যে কখন এনজিওগ্রামটা জরুরি হয়, এবং ওটা দেখা ছাড়া, এনজিওগ্রাম ছাড়া কি আর কোনো ওয়ে আছে, নাকি এনজিওগ্রামটাই সবচেয়ে ভালো ওয়ে ব্লক ধরার, এবং কতখানি ব্লক হলে কিভাবে আমরা সিদ্ধান্ত নেন যে এখন রিং পরাবেন নাকি ওষুধ দিয়েই তাকে ট্রিটমেন্ট করা যাবে? খুবই সময়োপযোগী প্রশ্ন, থ্যাংক ইউ। আসলে হার্টের রক্তনালীর ভেতরকার যে ব্লক আছে কি নেই, এটাকে কনফার্ম করার টেস্টই হলো অ্যাঞ্জিওগ্রাম। আচ্ছা, এখন সেটা আমরা মানে কনভেনশনালিও করতে পারি, আবার সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমেও করা যায়। তো সেটা করে আমরা আসলে দেখি যে আসলে হার্টের রক্তনালীর ভিতরে যে ডক্টর মাশরাফি বললেন যে প্ল্যাকিং বা এই যেটা হচ্ছে, সেটা কতটুকুন হয়েছে। এখন অ্যাকিউট কন্ডিশন যেটা অ্যাকিউট হার্ট অ্যাটাক, সেই সময় কিন্তু ওখানে 100% ব্লকই তৈরি হতে পারে, এবং 100% ব্লক হয়ে তার সেখানে একটা মানে স্থায়ী ড্যামেজ তৈরি হতে পারে। আমরা ওই মুহূর্তে যদি আর্জেন্টলি এনজিওগ্রাম করে আমরা যদি ওই ব্লকটাকে আমরা রিভাস্কুলারাইজ করে দিতে পারি, তো পেশেন্ট ম্যাক্সিমাম বেনিফিট পাবে, এবং দেখা যাবে যে হার্ট তার ড্যামেজই হয়নি। এরকম আউটকাম আমরা পাই, এবং এরকম অনেক উদাহরণ আমাদের আশেপাশে আছেন। তো আবার যদি এমন হয় যে না, ওটা হার্টটা হয়তো আগে থেকেই ডিজিজ ছিল, আস্তে আস্তে প্ল্যাকিং হয়েছে, ব্লাড ফ্লোটা একটু কম্প্রোমাইজড হয়েছে, বাট ওখানে দেখা গেলো সাডেন একটা থ্রম্বাস বিল্ড আপ হয়ে সে ওইটাকে 100% ব্লক করে ফেললো, তো তখনও কিন্তু তার আগের থেকে ড্যামেজ হার্টের মধ্যে আবার নতুন করে ড্যামেজ হয়ে ওটাকে আবার মানে একটা স্থায়ী ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আর ডক্টর মাশরাফি আরেকটা ইম্পর্টেন্ট কথা বললেন, মিনিট ইজ মাসেল। আসলেই এটা তো মানে যদি ড্যামেজ হয়ে যায়, আমরা কিন্তু ওকে আর ফেরাতে পারবো না। সেখানে আমি যতই মানে প্ল্যান করি, প্রোগ্রাম করি, আর টাকা পয়সা খরচ করি, ইট উইল নেভার কাম ব্যাক এগেইন। তাহলে আমাদের কি করতে হবে, রোগীকে আমাদের ম্যাক্সিমাম যদি বেনিফিট দিতে হয়, তাহলে রাইট টাইমে রাইট ডিসিশন মেক করতে হবে, এবং তার জন্য ধরেন অ্যাকিউট স্টেজ বলেন আর ক্রনিকই বলেন, সেই ক্ষেত্রে হার্টের রক্তনালীর ভেতরটা দেখার সবচেয়ে মানে নির্ভরযোগ্য এবং কার্যকরী ইনভেস্টিগেশনই হচ্ছে করোনারি এনজিওগ্রাম। আর এখানে আমি একটু যোগ করি, আমাদের দেশের রোগীরা আসলে করোনারি এনজিওগ্রাম শুনলেই একটু ভয় পায়।
তারা এটাকে ভাবে না জানি কি একটা মানে এন্ড স্টেজের কোনো একটা টেস্ট, বাট এইটা কিন্তু আমরা এখন অনেক সামনে নিয়ে আসছি। আচ্ছা। অনেকেই এটাকে এক্সক্লুড করার জন্য ইভেন দেখা যায় যে আমরা যখন ইসিজি করতে কনফার্ম হয়ে যাচ্ছি বা একটা ক্লু পেয়ে যাচ্ছি, আমরা ইকেজি বা অন্য কিছুতে যাচ্ছি না, সরি ইটিটি বা অন্য কোনো কিছুতে আর যাচ্ছি না, সরাসরি বা এনজিওগ্রামে আমরা তখন সরাসরি এনজিওগ্রামই অ্যাপ্রোচ করে ফেলছি এবং দেখা যাচ্ছে তাতে ওটা ডিটেক্টেড হয়ে যাচ্ছে এবং ওখানে আমরা দেখি যে সিগনিফিক্যান্ট ব্লক আছে কি নাই। যদি সিগনিফিক্যান্ট থাকে তাহলে সেটাকে মানে শুধু ওষুধ দেওয়ার মাধ্যমে বা রিস্ক ফ্যাক্টর কন্ট্রোলের মাধ্যমেই ওটাকে মানে কন্ট্রোল করা যায় না, তখন ওটার পর্যায়ে পার হয়ে গেছে। তখন ওখানে আপনার রিভাসকুলারাইজ আমরা যেটা করি, সেখানে আমরা বেলুন দিয়ে ওটাকে ক্লিন আপ করে ওখানে আমরা একটা স্টেন্ট বসিয়ে দিই, ring পরানো যেটাকে আমরা রিং পরানো বলি, রাইট। এবং রিংয়ের ভেতরেও আপনার কিন্তু ড্রাগ থাকে, সেই ড্রাগটা ওখানেই রিলিজ হয় এবং রিলিজ হয়ে সে সেখানে একটা প্রোটেকশন তৈরি করে ফার্দার যেন আবার ওখানে ওটা তৈরি হতে না পারে। এবং এই কাজটা তার জন্য তখন ম্যান্ডেটরি হয়ে যায়। আর যদি দেখি যে হ্যাঁ তার সিগনিফিক্যান্ট ব্লক নেই, এই সিগনিফিক্যান্ট ব্লক মানে হচ্ছে 70% বা তার চেয়ে বেশি, সেটা দেখা গেলো যে 70%-এর নিচে ব্লক, তখন তাকে আমরা রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করি এবং তাকে ওষুধ খেতে বলি। এই দুটো যখন সে ঠিকমতো করে, বেশিরভাগ ক্ষেত্রে রোগী তখন ভালো থাকে বা তার তখন প্ল্যাক বা ব্লক প্রোগ্রেশন হয় না। ওকে, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু জেনে আবার একটু ডক্টর মাশরাফির কাছে আসি, যে এই যে পার্সেন্ট মানে কত পার্সেন্ট হয়েছে, সেটা কি ওই যে খুব তাৎপর্যপূর্ণ কিনা এবং তাকে আর রিং পরানো বাদে আর কোনো উপায় নাই, এটা বোঝার তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে আসলে এনজিওগ্রাম, যেটা জি এটা দিয়ে এইটা করা যায়। জি, অন্য কোনো টেস্ট নাই যেটা দিয়ে আপনি ওই সিদ্ধান্তটা নিতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার একটু আসি ডক্টর মাশরাফি, এই যে ধরা যাক 70%-এর উপরে হয়ে গেছে, তখন রিং পরানোর একটা সিদ্ধান্ত আসছে এবং তার নিচে যদি থাকে, আমরা বলছি যে বা 50% 30% আছে, তখন ওষুধ দিয়ে হচ্ছে। এটা একটু আরেকটু জানতে চাই যে ওষুধের ব্যাপারটা আসলে কি রকমের ওষুধ এখানে ব্যবহার করা এবং সেটার সফলতার হার আসলে কেমন, এবং এটারও ফলো আপ করার প্রক্রিয়াটা কি, যে আমি ওষুধ খাচ্ছি এবং সেখান থেকে আসলে আমি ভালো ফলাফল পাচ্ছি, এটা নিশ্চিত হবো কিভাবে? খুবই ভালো প্রশ্ন এবং খুব জরুরি প্রশ্ন আসলে, কারণ হার্টের অসুখ তো সারা বিশ্বে অত্যন্ত প্রকট, সেটি বাংলাদেশ বলেন বা আমেরিকায় বলেন, সবখানেই। এবং বেশিরভাগ পেশেন্টই তার রিং পরানো হোক অথবা না হোক, এই দুই অবস্থাতেই ওষুধের কিন্তু কোনো বিকল্প নাই। হ্যাঁ, অনেকে মনে করেন যে আমি শুধু রিং পরলাম, রিং পরার পরে আমার সব কিছু ঠিক হয়ে গেছে, আমার আর কিছু না করলেও চলবে। সেটাও ঠিক নয়। একটি পেশেন্টকে রিং পরানোর পরে যে ওষুধ আমরা দেই, ঠিক একই ধরনের ওষুধ আমরা রিং ছাড়াও প্রেসক্রাইব করে থাকি। এর মধ্যে যে ওষুধগুলো আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কি ওষুধ, তার মধ্যে একটা কমন ওষুধ হচ্ছে অ্যাসপিরিন। রিং পরানো হলে অ্যাসপিরিনের মতো আরও 2-1টি ড্রাগ দেওয়া হয়, যাতে ওই রিংটা স্থায়িত্ব ঠিক থাকে, না হয় অনেক সময় দেখা যায় যে রিংও ব্লক হয়ে যেতে পারে। এছাড়া কিছু ওষুধ আছে যেগুলো হার্টের আপনার ব্লাড ফ্লোকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং হার্টের উপরে অতিরিক্ত চাপ নেওয়া থেকে রক্ষা করে। এগুলোকে আমরা বলি অনেক সময় অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ, কোনোটা হচ্ছে বিটা ব্লকার, কখনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরকম বিভিন্ন রকম ওষুধ এই রেজিমেনের অন্তর্গত। আরেকটি যেটা আমরা খুব কমনলি প্রেসক্রাইব করে থাকি, সেটা হচ্ছে কোলেস্টেরলকে কন্ট্রোল করার মতো মেডিসিন বা লিপিড লোয়ারিং মেডিসিন, স্ট্যাটিন। এই ওষুধটি এই পুরো আপনার রেজিমেন্টের মধ্যে অন্তর্গত। তো এই রেজিমেন্টগুলোর আসলে আসলে কি আমরা চাই যে একটা রোগীর যদি 30% ব্লক থাকে, আমরা চাই না আর 30 থেকে 40% হোক, 40 থেকে 50% হোক। আমাদের প্রথম কাজ হচ্ছে 30% ব্লক যেন 30%ই থাকে এবং রোগী প্রতিদিন হাঁটাচলা করে, ব্যায়াম করে এই 30% থেকে যাতে 40% না হয়, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্গেট। এই টার্গেট যদি আমরা অ্যাচিভ করতে পারি, যে তার ব্লক 70% বা তার বেশি না হচ্ছে, তাহলে কিন্তু সে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হঠাৎ করেই কোনো একটা খারাপ পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা অনেক কমে যায়। আচ্ছা, সেখানেই হচ্ছে আপনার ওষুধের সবচেয়ে বড় উপকারিতা। এমন কি আছে অনেক সময় বলা হয় যে ওষুধ খেয়ে তার ওই ব্লক যেটা, সেটা কেউ ডিজলভ করে ফেললো,
এই বিষয়টা কি কতখানি সত্যি? বা এটা আসলে একটা খুব কল্পনা ভাবতে একটা ভালো লাগে হয়তো। না আসলে ডিসলভের পুরো ব্যাপারটা আসলে খুব একটা কার্যকরী না সত্যি আচ্ছা, কথা বলতে গেলে। হ্যাঁ, আমরা কিছু কিছু ক্লিনিক্যাল স্টাডিতে আমরা দেখেছি যে অনেক সময় দেখা যায় যে 30% ব্লক হয়তো কমে একটু হয়তো 20% হয়েছে, কিন্তু আমি একটা 50% ব্লককে 0% কোনো ওষুধেই আমার মনে হয় এই জিনিসটা করা সম্ভব না। ওষুধের প্রথম লক্ষ্য হচ্ছে 50-কে 70-এ না নিতে না, যেতে না, দেওয়া। আচ্ছা। এটাই হচ্ছে সবচেয়ে বড়। আমরা যতদিন আমাদের যে পরিমাণ প্লাক বিল্ড আপ করেছে সেখানে আমরা তাকে যদি আটকে রাখতে পারি, এটাকে আর প্রোগ্রেস করতে না দিই, সেখানেই সাফল্য। সেটাই হচ্ছে আমাদের সুস্থ রাখার চাবিকাঠি। এই প্রসঙ্গে একটা খুবই বোধহয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে যখন হার্টের ওষুধগুলো দীর্ঘদিন ধরে খেতে দেয়, তখন একটা প্রসঙ্গ ধরেন এই যে এখন আর্লি এজে ধরা পড়ছে অসুখ, 30-40 বছরে বা 45 বছরে একজন মানুষ 70-80 বছর বা 90 বছর বাঁচার স্বপ্ন দেখে, বাকি এই যে 30-40 বছর ধরে ওষুধ খেতে হবে, এটা কিন্তু বিরাট একটা বার্ডেন তৈরি করে। তাহলে এটা কি জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করে বা অন্য রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে ওগুলোকে কমিয়ে ওষুধ কমানোর বিষয়টা কি করা যায়, অর্জন করা যায়? করা সম্ভব। কিছু কিছু এবং জিনিস সেটা কিভাবে কিছু follow কিছু up টা জিনিস কিভাবে হবে? হ্যাঁ সেটাই, কিছু কিছু জিনিস করা সম্ভব। দেখা যায় যে হার্ট অ্যাটাক বা হার্টের এই ডিজিজটা তো শুধু একটি কন্ডিশন না, এটা অনেকগুলো কন্ডিশন সাথে উপসর্গ হিসেবে আসে। যে রোগীর হার্টের সমস্যা আছে দেখবেন যে তার হয়তো স্মোকিংয়ের হিস্ট্রি আছে, অথবা তার কোলেস্টেরল লেভেল বেশি, অথবা তার ব্লাড প্রেশার বেশি, ডায়াবেটিস বেশি। তার মানে শুধু হার্টকে ঠিক রাখার জন্য শুধু হার্টের ওষুধগুলো খেলেই তো চলছে না, আপনার সে সাথে ডায়াবেটিসের ওষুধ খেতে হচ্ছে, ব্লাড প্রেশারের ওষুধ খেতে হচ্ছে, ধূমপান বন্ধ করার ব্যাপার সে ব্যাপারটা আছে। কাজে কেউ যদি মনে করেন ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারলো, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারছে, ধূমপানটাকে ছাড়তে পারছে, তাহলে একসময় দেখা যায় যে আগে হয়তো 3টা ব্লাড প্রেশারের মেশিন ওষুধ খেত, এখন হয়তো আস্তে আস্তে 2টো অথবা 1টা। 4টা ডায়াবেটিসের ওষুধ লাগতো, এখন হয়তো 1টা ডায়াবেটিসের ওষুধ লাগবে। তো এইভাবে কমিয়ে আনা সম্ভব, কিন্তু আসলে একদম সম্পূর্ণ সব ওষুধ ছেড়ে দিয়ে সুস্থ হয়ে যাওয়া হয়তো প্র্যাকটিক্যালি সম্ভব হয় না। শরীর তো আমাদের তো বয়স বাড়ে, বয়স তার কমে না। সেটাই। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাশরাফি। ডক্টর আরিফ, এবার যদি আমরা আসি যে এই যে যখন রিং পরানোর একটা সিদ্ধান্ত আসে, অনেক সময় তো ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত হয় যে এখনই আপনি সিদ্ধান্ত দেবেন 90% আছে এটাকে এখনই আমরা রিং পরাতে চাই। সো হার্টের যখন প্রবলেম তৈরি হয় এবং আপনারা ধরতে পারেন এখানে ব্লক আছে, তখন রিং পরানোর সিদ্ধান্তটা কখন? এবং অনেক সময় আসে যে না, এটাকে সার্জারিতে নিতে হবে, এবং অনেক সময় ওপেন হার্ট সার্জারির কথা আমরা শুনি, এখন আরও নানান সার্জারির প্রসঙ্গ এসছে। এই দুটো জিনিসের ভিতরে পথ কিভাবে নির্ধারিত হয়? হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে একটু স্পেশালাইজড কোশ্চেন অ্যাকচুয়ালি। মানে এই দুটো ধারায় রোগী যে যাবে এটা নির্ধারিত হয় বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর। তবে আমরা ধরেন অ্যাকিউট স্টেজে যখন কাজ করি তখন দেখা যায় যে মাল্টিপল ব্লকস হলেও আমরা আগে যেটাকে কালপ্রিট ব্লক বলি, মানে যেটার কারণে প্রবলেমটা হচ্ছে এই মুহূর্তে অ্যাকিউট হার্ট অ্যাটাক, ওটাকে আমরা কিন্তু সলভ করে ফেলি। আদারওয়াইজ দ্য পেশেন্ট ইজ ইন ট্রাবল, তার কমপ্লিকেশনস হয়ে সে মারাও যেতে পারে। তা আমরা ওই রিস্ক নিতে পারবো না। এখন এটা রিসেন্টলি মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি হয়তো একটা এরিয়াতে দেখছি যে হার্টের প্রবলেম হচ্ছে, মানে ইসিজিতে আমি ধরে নিচ্ছি যে ওখানে হয়তো ব্লক পাবো, সেই জন্য আমি অ্যাপ্রোচ করছি, বাট ভিতরে গিয়ে দেখছি তার রক্তনালী 3টার ভেতরেই ব্লক। বাট তখন কি করণীয় তো কিছু নাই। আইডিয়ালি আমরা আগে থেকে যেরকম একটা কনসেপ্ট আছে যে মাল্টিপল মানে ব্লকস যদি থাকে, 3 ভেসেলেই যদি ব্লকস থাকে তাহলে ইটস এ কেস অফ মানে সার্জারি। বাট এই ক্ষেত্রে তাহলে উপায়টা কি? আর সার্জারি করতে গেলেও তো যার অ্যাকিউট হার্ট অ্যাটাক তাকে তো সার্জারি ওনারা করতে পারবে না, তাকে তো আগে স্টেবল করতে হবে এবং তার ওই হার্টের যে টিস্যু ওখানে আপনার রিমডেলিং হওয়ার পরে একটা মানে এমন স্টেজে আসতে হবে যেখানে যাতে ওরা সার্জারি করলে যেন বাইট দিতে পারে, মানে ওটা নাহলে সাস্টেইন করবে না, গ্রাফট ওখানে টিকবে না। তো সেই ক্ষেত্রে তাহলে আমার করণীয় কি? এই রোগী কি তাহলে এতদিন বাঁচবে, গ্যারান্টি কোথায়? তাহলে আমরা কি করব? তো আমরা এই জন্য যেটা করি এখন ইন্টারভেনশন কার্ডিওলজিস্টরা, আমরা যে কালপ্রিট যে ব্লক থাকে ওটাকে আমরা কালপ্রিট লিশন বলি, যার কারণে এখন সমস্যা হচ্ছে ওটাকে ইমিডিয়েটলি সলভ করে ফেলি। এখন বাকি যে প্রবলেমসগুলো আছে ওগুলোতেও যেগুলো ম্যাক্সিমাম প্রবলেম ক্রিয়েট করছে ওটাকে আমরা স্টেজড পিসিআই করি, মানে পরে গিয়ে আমরা রোগীর শারীরিক সক্ষমতা এবং
মানে সুস্থতা এবং ফিটনেসের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তটা নিই এবং সাধারণত 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমরা ওটা করে ফেলি। আচ্ছা, আর এখন এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট যে কার ক্ষেত্রে সার্জারি ভালো হবে, কার ক্ষেত্রে মানে ইন্টারভেনশন ভালো হবে, এটা আসলে ক্রনিক মানে কিছু কেসের ক্ষেত্রে এই ব্যাপারটা মানে নির্ধারিত হতে পারে। এখন ক্রনিক যে রোগীগুলো আছে তাদের দেখা গেল যে ট্রিপল ভেসেল ডিজিজ বা আরও বেশি আছে বা লেফট মেইনে ডিজিজ আছে এবং তার ভেসেল কন্ডিশন ভালো, যেখানে হয়তো গ্রাফট দেওয়া ইজি হবে এবং রিভাসকুলারাইজেশনটা কমপ্লিট হবে। টার্মসগুলো একটু মানে আমাদের মেডিকেল টার্মস হচ্ছে টেকনিক্যাল, বাট আমরা এগুলো শব্দই ব্যবহার করি, তাই আমি ওগুলো ইচ্ছে করেই ব্যবহার করছি যাতে আমাদের দর্শকরা একটু যাতে অ্যালার্ট হন এই শব্দগুলোর প্রতি। তো সেই ক্ষেত্রে আমরা তখন মানে বাইপাস সার্জারির একটা সিদ্ধান্ত নেই, কিন্তু সেটা নির্ভর করে আসলে হার্ট টিমের ডিসিশনের উপর। প্রত্যেকটা মানে স্পেশালাইজড হসপিটালে আমাদের এখন হার্ট টিম কাজ করে, যেখানে একজন কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জন, কার্ডিয়াক অ্যানেস্থেটিস্ট সকলে মিলে বসে এই ব্যাপারগুলোকে মানে নির্ধারণ করা হয়। তো আমি এমনিতে বলবো যেটা যে ধরেন একটা পেশেন্টের যদি পার্টিকুলার কোনো এরিয়াতে ইসিজিতে যদি আমরা প্রবলেমস দেখি, তখন আমরা ধরে নিই ওই এরিয়াটাতেই তার প্রবলেম হচ্ছে এবং ওটা ধরেন ইকোতেও ওভাবেই কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে। এবং তখন আমরা অ্যানজিওগ্রাম করার সময় আমরা রোগীদেরকে আগেই বলে নিই যে ওখানে যদি একটা বা দুটো ব্লক থাকে বা আমরা যদি এরকম স্কোপ থাকে তাহলে আমরা কাজটা করে ফেলতে চাই, বিকজ ওটা আমরা তো একবার অ্যাপ্রোচ করছি, বারে বারে এক্সেসটা করাটা এগুলো কিছু মানে কমপ্লিকেশনস আছে, বারে বারে যাওয়াটা, কারণ একটা ভাস্কুলার এক্সেস করতে হয় এটা ইনভেসিভলি, এগুলো বেশ কিছু পরবর্তীতে কমপ্লিকেশনস থাকে কারো কারো, এবং বারে বারে যে আমরা এই সুযোগগুলো পাবো এটা নাও হতে পারে। রোগীকে আমরা এভাবেও বলি যে দেখেন মানে আমাদের তো আসলে বাংলাদেশে কোনো মানে রেফারেল সিস্টেম এবং মানে খুব সুন্দর অর্গানাইজড কোনো সিস্টেম কিন্তু নেই। এখন ধরেন একজন পেশেন্ট, উনি একজন গভর্নমেন্ট চাকরি করে, উনি ঢাকায় এসে আমার কাছে অ্যানজিওগ্রাম করলেন, করে দেখলেন যে ওনার কাছে 90% ব্লক আছে, কিন্তু এই মুহূর্তে উনি রিংটা পরালেন না। এখন ওনার পোস্টিং হয়তো কক্সেস বাজার, উনি চলে গেলেন, হ্যাঁ ওনাকে তো যেতেই হবে, তো উনি যখন গিয়ে ওখানে গিয়ে ওই 90%টা প্রোগ্রেস করে 100 হয়ে যাবে, তখন উনি কি করবেন? উনি তখন কক্সবাজার থেকে ঢাকায় আসবেন? এটা কি পসিবল? যদি হতোই তাহলে তো আর এটা এত জটিল রোগ হতো না। এটা কিন্তু সুযোগ থাকে না। আমি রোগীদেরকে এভাবেই বোঝাই যে তখন আপনি কোথায় থাকবেন, আমি কোথায় থাকবো, আমার ফ্যাসিলিটিস কোথায় থাকবে আমরা জানি না। সো বেটার যখনই আপনি জেনেছেন আপনি এটাকে সলভ করে ফেলেন, হ্যাঁ জিনিসটাকে আপনি ক্লিয়ার করে ফেলেন, এবং শুধু তা না, আপনাকে এখন একটা ডিসিপ্লিনের মধ্যে আসতেই হবে, আপনাকে ওষুধ খেতেই হবে, আপনাকে রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করতেই হবে। আচ্ছা, এটা একটা বিষয়। ডক্টর মাশরাফি, এই যে এই প্রসঙ্গটার একটু এক্সটেনশন হচ্ছে যে অনেক সময় এমন হয় যে রিং পরানো হলো এবং এটার আসলে স্থায়িত্ব কেমন? হার্টে যখন একটা রিং পরানো হয় সেটা কত বছর পর্যন্ত খোলা থাকছে, সেটারও ভেতরে আবার ব্লক হবে কিনা, এবং অনেক সময় এই কথাটা শোনা যায় যে একটা পর্যায়ে হয়তো তার সার্জারি দরকারি এবং তাকে হয়তো ওপেন হার্ট সার্জারি করে বা বাইপাস সার্জারি করে তাকে ওইটা অন্য একটা মডেলে যেতেই হয়। এই বিষয়টা কতখানি সত্যি এবং এটা কখন ঘটে? না, খুবই সত্যি একটা ব্যাপার এবং একটু জটিল ব্যাপার আসলে। রিং হচ্ছে একটা ধাতব বস্তু, মেটাল। তো এই রিং যখন পরানো হয় তখন আমরা যারা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট একটা রোগীকে রিং পরানোর আগে কয়েকটা জিনিস আমরা চিন্তা করি। এক হচ্ছে রোগীর বয়স কত। মনে করেন একজন 80 বছর বয়স আর একজন 50 বছর বয়স। 80 বছরের একজনকে আমি একটি রিং পরালাম এবং ধরে নিলাম সেই রিংটি 10 বছর থেকে 15 বছর হয়তো স্থায়িত্ব হলো, নাও হতে পারে, কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। ধরলাম 10 বছর, তাহলে 80 বছরের একজনকে যদি আমি রিং পরাই তাহলে সেটা 10 বছর ওনাকে সার্ভিস দিল, 90 ইয়ার্স হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অনেক অনেক দূর গিয়েছে। কিন্তু যার 50 বছর, তার যদি মাল্টিপল ব্লকেজ থাকে অথবা তার সাথে হয়তো ডায়াবেটিস আছে অথবা অন্যান্য জিনিস আছে, তখন আমি চিন্তা করি আমি যে তাকে মাল্টিপল অনেকগুলো রিং পরাবো, 5টা 7টা যে কয়টাই লাগে, তার যদি 10 বছর পর 15 বছর পর বন্ধ হয়ে যায়, 50 বছরের একজন মানুষ তখন হবে 65 থেকে 70। তখন কি হবে? হ্যাঁ, এই জিনিসগুলো আসলে চিন্তা করা হয় বিভিন্ন রোগীর বিভিন্ন অবস্থার উপরে, রোগীর বয়স, তার অন্যান্য কী কী রিস্ক ফ্যাক্টর আছে, অন্যান্য কী ডিজিজ আছে, তার শরীর কতটুকু সক্ষম
বাইপাস সার্জারির ধকল সামলানো, এরকম বিভিন্ন জিনিস চিন্তা করা হয়। এবং এ কারণেই ওই যে ডক্টর আরিফ বললেন যে হার্ট টিমের ব্যাপারটা, অর্থাৎ একজন সার্জন এবং একজন ইন্টারভেনশন কার্ডিওলজিস্টের দুজন একসাথে বসে প্ল্যানটা করা, যে আসলে এই রোগীর জন্য কোনটা সবচেয়ে ভালো, সেই জিনিসটা চিন্তা করে ডিসিশনটা নেওয়া হয়। কারো কারোর জন্য দেখা যায় যে রিং ইজ গুড, কারো কারোর জন্য দেখা যায় যে সার্জারি হয়তো একটা বেটার অপশন। কিন্তু এই ডিসিশনটা এই একটা টিম ওয়ার্কের মধ্যে হলে, যাদের মূল লক্ষ্য কিন্তু একটাই, রোগীর ভবিষ্যৎ, সেটাই, তাই না? রোগীর ভবিষ্যতে যেটা সবচেয়ে ভালো হবে সেটাই অ্যাডভাইস করা হয় এবং সেই অনুযায়ী চিকিৎসা করা হয়। আর একটা শুধু ব্যাপার বলি, অনেক সময় যে বললেন যে অ্যানজিওগ্রামের যে ব্যাপারটা, অ্যানজিওগ্রামের ব্যাপারটা হচ্ছে যে এটা একটা জীবন রক্ষাকারী প্রসিজিওর। এবং যখন কারো অ্যাকিউট হার্ট অ্যাটাক হচ্ছে, অর্থাৎ হঠাৎ করে ব্লাড ভেসেল কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে, তখন অ্যানজিওগ্রামের চেয়ে দ্রুত অন্য কোনো টেস্ট আসলে করার সময় থাকে না। কারণ একটা সিটি স্ক্যান করতেও সময় লাগবে, বাইপাস সার্জারি করতেও সময় লাগবে। কিন্তু আমি ওই যে বলেছিলাম মিনিট মিনস মাসল, তার মানে আমার ওখানে আসলে খুব অল্প সময় আছে। আমরা যারা একটু বাইরের দেশে আছি তাদের একেবারে নির্ধারিত সময় করে দেওয়া আছে, 90 মিনিটের মধ্যে ব্লক খুলতে হবে, না হলে এরপরে আসলে হার্ট মাসল আর বেঁচে থাকে না। কাজেই যত দ্রুত করা যায় ততই মঙ্গল। সেটা সেভাবে অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাশরাফি, ডক্টর আরিফ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল এবং ভবিষ্যতে আশা করি যে আবার আপনাদেরকে পাবো। ডক্টর মাশরাফি, অনেক ধন্যবাদ যে আপনি যে কাজগুলো করছেন, বিদেশে আছেন কিন্তু দেশের নিয়মিতভাবে আপনি যোগাযোগ রাখছেন, কাজ করছেন, সেজন্য ডক্টর আরিফ অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক সুরক্ষায় প্রতিদিনের আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলছিলাম, যে হার্টে যখন ব্লক ধরা পড়ে তখন আমরা নানান রকম সিদ্ধান্তের মুখোমুখি হই। আশা করি আজকে যে আলোচনাটা হলো তার মধ্য দিয়ে আপনারা আসলে এই সিদ্ধান্ত গ্রহণে অনেকখানি সহজতা বোধ করবেন। তবে আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত আমরা এমনভাবে যাতে জীবনযাপন করি যাতে আমাদের আসলে হার্টে ব্লক না হয়। সেজন্য আপনারা নিয়মিত ব্যায়াম করবেন, খাবারের ব্যাপারে সচেতন থাকবেন, নিয়ম করে ঘুমাবেন। আশা করি এর মধ্য দিয়ে আমরা এই হার্টের জটিল অবস্থা থেকে কিছুটা হলেও নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।